নমস্কার সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক। প্রথমেই আমি মাতাজিকে প্রণাম জানাই এবং যিনি এই কোর্সটি আয়োজন করেছেন মাননীয়া মহাশয়া সংঘমিত্রা মুখার্জি মহাশয়া, ওনাকেও আমার প্রণাম এবং বাকি যারা অধ্যাপিকা বা শিক্ষিকা রয়েছেন তাদের প্রতিও আমার প্রণাম জানাই এবং বাকি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা, যাতে আপনারা এই কোর্সটি করে লাভান্বিত হতে পারেন। তো আজকে আমরা প্রথম ক্লাসে শুরু করব। প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে কি কি বিষয় আমরা শুরু করব আজকে। প্রথম দিন সেহেতু আমরা অল্প কিছু একটা পড়ে শুরু করব, তারপরে আমরা ধীরে ধীরে যত কোর্স এগোবে আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যদিও এটা আমাদের স্পোকেন কোর্স, স্পোকেন সংস্কৃতের কোর্স, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু কিছু লেখা অভ্যাস করতে হবে। যেহেতু একটি ভাষা সম্পূর্ণভাবে জানতে গেলে লেখা এবং কথা বলা দুটি প্রয়োজন, সেই জন্য লেখা অংশটাও আমরা একটু একটু করে করব। তো আজকে আমরা স্বরবর্ণ পরিচয়, যেটা আমরা যেহেতু মিশনে পড়ছি, সারদা মিশন হোক বা রামকৃষ্ণ মিশন হোক, মিশনে পড়া মানেই সংস্কৃত সম্বন্ধে আমাদের প্রাথমিক জ্ঞান তো থাকেই কিছুটা, তবুও কিছু জানা বিষয়, কিছু বা অজানা বিষয়, নতুন কিছু বিষয় আমরা শিখি। তো জানা বিষয় হলে সেই বিষয়ে আমরা অভ্যাস হবে আমাদের, আর যদি অজানা বিষয় হয় তাহলে সেটা আমরা শিখব। যেরকম স্বরবর্ণ, আমরা জানি যে সংস্কৃতের যে লিপি আর হিন্দির লিপি একই, সেই জন্য আমরা আগে থেকেই জেনে থাকতে পারি বর্ণ, কিন্তু লিখতে হয় কিভাবে এটাও আমাদের জানা দরকার। সেই জন্য লেখাও একটু একটু আমরা শিখবো। আর শান্তি মন্ত্র, এটা আমরা মিশনে তো পাঠ করেই থাকি, তারপরে আবার যদি সেটা সংস্কৃত ভাগ হলে সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে, তবুও আমরা একটা শান্তি মন্ত্র দিয়ে শুরু করবো। এটা মনে হয় অনেকেই সকলে জানেন, তাই না? পাঠ করতে জানেন। তো কেউ একজন পাঠ করতে পারবেন হ্যাঁ স্টুডেন্টদের স্যার, মধ্যে আমরা থেকে? পারবো। হ্যাঁ না, স্যার, আমরা আমরা পারবো। নয়, আমরা নয়, একজন, যে কোনো একজন। হ্যাঁ, একজন পারবো। হুম, বলুন, একজন পাঠ করুন এটা। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। ঠিক, খুব সুন্দর পাঠ করেছেন। আর কেউ করতে চান? আর কেউ? আর কেউ বলবেন এটা? আর কেউ পাঠ করতে চান? বলুন স্টুডেন্টদের মধ্যে থেকে কে বলবেন? ঠিক, তাহলে শোনা যাচ্ছে তোমার কথা? यस सर। ঠিক, এখানে ভালোই উচ্চারণ করেছেন আপনি, যিনি পাঠ করলেন। এইরকমই উচ্চারণ হবে। আমরা জানি এখানে ওম আছে, তাই না? ওম উচ্চারণ করার পদ্ধতি কি? প্রথমে অ, তারপরে উ, তারপরে ময়ে হসন্ত। ওম, ওম। সকলে মিউট করে উচ্চারণ করবেন। সকলে যদি আনমিউট করে উচ্চারণ করি তাহলে কিন্তু শোনা যাবে না। সেই জন্য আমারটা শুনবেন আপনারা, আর নিজে আপনারা উচ্চারণ করবেন। ওম, ওম, অভ্যাস করবেন। তারপর হচ্ছে সাহা। আমাদের বাংলা উচ্চারণ করার সময় কি হয়ে থাকে? বাংলা উচ্চারণ করার সময় আমরা ও উচ্চারণ করি, সহ, তাই না? সহ, এইরকম নয়। বা সংস্কৃতে যখন আমরা উচ্চারণ করব, সেটা যেন সংস্কৃতের মতোই হয়, সেই জন্য সাহা। অকারের উচ্চারণ আমরা অকারের মতোই করব, সাহা। তারপর না ওয়াবাতু, না ওয়াবাতু। এখানে ব এবং ব, দুই রকমের ব আছে। বাংলাতেও যদিও দুই রকমের ব থাকে, কিন্তু উচ্চারণ আমরা পার্থক্য করতে পারি না। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে
আমাদের পার্থক্য করে উচ্চারণ করতে হবে। যেটা বর্গীয় ব বলি আমরা, মাঝখানটা যেটা একটা দাগ দেওয়া থাকে, বর্গীয় ব, পেট কাটা যেটা আমরা বলি বাংলাতে, পেট কাটা ব, সেটার উচ্চারণ হচ্ছে দুটি ঠোঁট মিলিয়ে, ওপরের ঠোঁট নিচের ঠোঁট মিলিয়ে, ব, ব। আর এখানে যে ওয়া আছে, এটার উচ্চারণ হচ্ছে ওপরের দাঁত এবং নিচের ঠোঁট, ওয়া, ওয়া, ওয়া। আর সেটা বর্গীয় উচ্চারণ হচ্ছে ব। তাহলে পার্থক্য আছে, তো আমরা যখন উচ্চারণ করব এরকম পার্থক্য অনুসারেই উচ্চারণ করব। ওম সাহানা ওয়াবাতু, এখানে ওয়াবাতু বলতে হবে, ববতু বললে কিন্তু হবে না। কেউ একজন বলুন, এইটুকু উচ্চারণ করুন, কে বলবেন? ওম সহনা ভবতু। ঠিক, ওম সাহানা ওয়াবাতু, ব কিন্তু নেই, ওয়াটা খেয়াল রাখতে হবে। তারপরেও সাহা এক আছে, নৌ। সংস্কৃত উচ্চারণ আরেকটি নিয়ম হচ্ছে, যেখানে দীর্ঘ স্বর থাকবে সেখানে একটু বেশি সময় ধরে উচ্চারণ করতে হবে, যেখানে হ্রস্ব স্বর থাকবে সেখানে কম সময় ধরে। আমরা 1 সেকেন্ড আর 2 সেকেন্ড, 2 সেকেন্ড এরকম ভাবে আমরা পার্থক্য করতে পারি, কিন্তু 2 সেকেন্ড একটু খুব বেশি সময় হয়ে যায়। তবুও প্রথম প্রথম যখন আমরা শিখি উচ্চারণ, তখন 2 সেকেন্ডই ঠিক আছে দীর্ঘ মাত্রার ক্ষেত্রে। যেমন এখানে নৌ আছে, তো এখানে সাহানো, একটু বেশি সময় দিয়ে উচ্চারণ করতে হবে, 2 সেকেন্ড না হলেও যেন মাত্রা বোঝা যায়। সাহা এখানে অকার ছিল শেষে, হ্রস্ব স্বর, সেই জন্য একটু কম সময়। নৌ এখানে দীর্ঘ স্বর, সেই জন্য বেশি সময়। সাহানো ভুনাক্তু, ভুনাক্তু, ঠিক। সাহা বীর্যং, এখানে যে অনুষ্ঠান আছে তার উচ্চারণ হচ্ছে ঙ হবে, পরে যে কবর্ণ আছে সেই অনুসারে এখানে উচ্চারণ ঙ হবে। আমরা বর্গ পড়ব, যে ক বর্গ, ক বর্গের যে শেষ বর্ণ অনুসারের উচ্চারণ সেই রকমই হবে, যেহেতু পরে ককার আছে। সাহা বীর্যং, এখানে ঙ পড়তে হবে, ঙ, ক খ গ ঘ ঙ, তো এখানে অনুসারের উচ্চারণ হবে ঙ। সাহা বীর্যং করবাবহৈ। এত দূর কেউ একজন পড়ুন, পুরোটা, পুরো লাইনটি পড়ুন। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै। ঠিক। এরপর তেজস্বী, শ্রী, এখানে ওয়া আছে, তার আগে দন্ত স আছে। আমরা বাংলাতে সকারের 3টি ভাগ আমরা বলেই সেটা পার্থক্য করি, তালব্য স, দন্ত স, মূর্ধ স। এটা আমরা বলে বোঝাচ্ছি যে আমি কোন স বলছি। দন্ত স বললে আমরা বলে দিই দন্ত স, তালব্য স বললে তালব্য স, আবার মূর্ধ স বললে মূর্ধ স। কিন্তু সংস্কৃতে ওরকম ভাবে বললে হবে না, আমরা উচ্চারণ যখন করব তার দ্বারাই এটা বোঝানো হবে। যেমন স উচ্চারণ করলে, দন্ত স উচ্চারণ করলে, দন্ত থেকে উচ্চারণ করলেই সেটা বোঝা যাবে যেটা দন্ত স। স, জিহ্বা, জিহ্বার যে অগ্রভাগ, সামনের ভাগটা, সেই অংশটা দাঁতে এসে স্পর্শ করবে, স, স। তালব্য স হলে আমাদের ওপরের দাঁতের আরেকটু উঁচুতে, মাড়ির একটু ওপরে, ওপরের দাঁতের মাড়ির আরেকটু উঁচুতে, সেটাকে বলা হয় তালু। তো তালুতে গিয়ে স্পর্শ করবে যখন জিহ্বা, তখন সেটা হবে তালব্য স। তালুতে স্পর্শ করছে সেই জন্য তার নাম হয়েছে তালব্য স। তাহলে যখন দন্ত স উচ্চারণ করব, স, জিহ্বা দন্তে স্পর্শ করবে। তালব্য স যখন উচ্চারণ করব, তখন জিহ্বা তালুতে স্পর্শ করবে। তালু কোন অংশটি? না, ওপরের দাঁতের মাড়ির পরের অংশটি। আর মূর্ধা হচ্ছে তারও একটু ভেতরের অংশ।
মানে তারও একটি ওপরের অংশ, যেটা অংশটা আমরা তালু বললাম, তালু আরো একটু উপরের অংশ হচ্ছে মূর্ধা। তো সেখানে যখন জিহ্বা যাওয়ার চেষ্টা করবে সেটাকে বলবো মূর্ধর্ষ। স সা 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 সা। ঠিক আছে, কেউ একজন উচ্চারণ করুন, 3টি স, 3 রকমের স উচ্চারণ করুন কেউ একজন। কেউ একজন উচ্চারণ করুন, কে করবেন? সা শ হুম শ। হুম ঠিক, আর কেউ করবেন? সৌমপ্রিয়া কে আছেন? আমি স্যার। বলুন। সা শ শ। আর আরেকবার বলুন। সা শ শ। ঠিক, এই 3টি উচ্চারণ স্থান কোনগুলি? সা দন্ত, শ আহ, তালু, আর শ মূর্ধা। ঠিক, সা সা স, এটা উচ্চারণের দ্বারাই আমাদের বোঝাতে হবে কোনটি দন্তস্ব, কোনটি তালব্য স, কোনটি মূর্ধস্ব। ঠিক, তারপরের অংশে দেখুন এখানে কি রয়েছে। তেজস্বী না বধিতমস্তু, না বধিতমস্তু। এখানে উচ্চারণের সেরকম কিছু বিশেষ নেই। তারপর মা বিদ্বিষাবহৈ, এখানে মূর্ধস্ব আছে, বিদ্বিষাবহৈ, বিদ্বিষাবহৈ। এখানে কোথাও কিন্তু বর্গীয় ব নেই, অনেক জায়গাতে অন্তঃস্থ ব আছে কিন্তু বর্গীয় ব কোথাও নেই, সেই জন্য উচ্চারণ করার সময় আমাদের ওয়া উচ্চারণ করতে হবে। তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই লাইনটি কেউ একজন পড়ুন, কে পড়বেন? এই লাইনটি একজন পড়ুন। পড়ুন, নিজেদের পড়তে হবে। যিনি সব থেকে বেশি বলবেন ক্লাসে, কথা যিনি বেশি বলবেন সব থেকে, ক্লাসের যখন এই কোর্স যখন শেষ হবে তিনি কিন্তু সব থেকে বেশি শিখতে পারবেন। এটা আমি কিন্তু আপনাদের কাছে কথা দিলাম যে যিনি কথা বেশি বলবেন এখানে ক্লাসে, যিনি বেশি বলবেন তিনি কিন্তু বেশি শিখবেন। এটা হচ্ছে বলার ক্লাস, সেই জন্য চুপ করে যদি শুধুমাত্র বুঝে যান তাহলে কিন্তু ক্লাস ঠিকঠাক ভাবে আপনার কাজে দেবে না, সেই জন্য বলতে হবে। কে বলবেন? উচ্চারণ কে করবেন? মেয়েরা স্যার বলছেন তোমরা এগিয়ে এসে বলো। তোমরা চুপ করে বসে থাকলে হবে না, স্যার যেটা জানতে চাইছেন শুনতে বলছি চাইছেন তোমরা স্যার। এগিয়ে এসে বলো। স্যার বলছি আমি। ঠিক, হ্যাঁ বলুন। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ঠিক, তেজস্বিনা মা বধিতম, বধিতমস্তু, এই অংশটি আরো বলুন, বধিতমস্তু। वधीतमस्तु मा विद्विषावहै। ঠিক ঠিক, একদম সঠিক। এরপর হচ্ছে ওম শান্তি শান্তি শান্তি। এটা যদি আমরা আলাদাভাবে বলি তাহলে বিসর্গের উচ্চারণ শান্তি। বিসর্গের উচ্চারণ করার নিয়ম হচ্ছে আগের যে স্বরবর্ণটি আছে, যেমন তয়ে হর্ষি আছে, দন্ত ন ত, তারপরে হর্ষি আছে, তাহলে হ্রস্ব ইকার আছে, তাহলে হ্রস্ব ইকারের পরে বিসর্গ আছে, সেই জন্য বিসর্গের উচ্চারণ সাধারণত হকারের মতো হয়, কিন্তু এখানে যেহেতু আগে হ্রস্ব ইকার আছে সেই জন্য উচ্চারণ হবে হি, হয়ে হর্ষি, শান্তি হি, শান্তি হি, তারপরে হি হয়ে যাচ্ছে। শান্তি হ করলে কিন্তু উচ্চারণ হবে না। যখন অকার থাকবে আগে
বিসর্গের ঠিক আগে যখন অকার থাকবে তখন সেটা হতে পারে রামাহা এরকম উচ্চারণ হবে। কিন্তু আগে যেহেতু ইকার আছে সেই জন্য শান্তিহি এইরকম উচ্চারণ হবে। এটা যদি আমরা আলাদা আলাদা ভাবে উচ্চারণ করি, শান্তিহি শান্তিহি শান্তিহি। আর যদি আমরা সন্ধির নিয়ম মেনে মানে ব্যাকরণ অনুসারে উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে শান্তি শান্তি শান্তিহি। মানে পরে যেই স থাকবে সেই স এর মতো উচ্চারণ হবে। শান্তিশ পরে যেহেতু তালব বসা আছে সেই জন্য তালব বসের মতো উচ্চারণ হবে শান্তি শান্তি শান্তিহি। শেষে আর কোনো বর্ণ নেই সেই জন্য শেষের বিসর্গ শান্তিহি হি হয়ে গেল। ঠিক আছে, এখানে কারোর কোনো বুঝতে অসুবিধা আছে উচ্চারণের ক্ষেত্রে? যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে এখন জিজ্ঞাসা করতে পারেন। কোনো প্রশ্ন আছে? স্যার ওই কোনো শেষে প্রশ্ন আছে? উচ্চারণগুলো আরেকবার বলে দিন, মানে 3 রকম উচ্চারণ বললেন, আরেকবার একটু বলে দিন। ঠিক, উচ্চারণ হচ্ছে দন্ত ছয়ের উচ্চারণ দাঁতে হবে। জিহ্বার অগ্রভাগ দাঁতকে এসে দাঁতগুলিকে স্পর্শ করবে। যেমন সা সা, উচ্চারণ শুনেই বুঝতে পারবেন যে পার্থক্য আছে সা। আর তারপর হচ্ছে তালব বসা। তালব বসা মানে হচ্ছে যখন তালুতে গিয়ে স্পর্শ করবে জিহ্বা। তালু কোন অংশটি? না, ওপরের দাঁতের মাড়ির পরের অংশটি। ওপরের দাঁতের যে মাড়ি আছে তার পরের অংশটি হচ্ছে ভেতর দিকে, পরের অংশটি হচ্ছে তালু। তো সেই অংশে যখন স্পর্শ করবে জিহ্বা উচ্চারণের সময় তখন সেটা হবে তালব বসা। যেমন উচ্চারণ স স স স। তারপরে হচ্ছে মূর্ধস্ব, তালুর আরো একটু উপরের অংশে মূর্ধা, সেই অংশটিকে বলা হচ্ছে মূর্ধা। তো সেই অংশে যখন যাওয়ার ইচ্ছা করবে জিহ্বা তখন সেটা হবে মূর্ধস্ব স স। তখন জিহ্বার অগ্রভাগ যেতে পারবে না কিন্তু জিহ্বা সেটাকে টাচ করার চেষ্টা করবে। অগ্রভাগ ঠিক যেতে পারবে না অত দূর অংশে, কিন্তু জিহ্বা টাচ করার চেষ্টা করবে স। তাহলে স স স স স স। উচ্চারণে পার্থক্য সকলে বুঝতে পারছেন। পায়েল দে, আপনি উচ্চারণ করুন। একটা হচ্ছে দন্তীয় স, যেটা ওটা সা, যেটা মূর্ধন্য পেট কাটা মূর্ধন্য স, যেটা ওটা স, আর যেটা তালব্য স ওটা স। ঠিক, কিন্তু এখনো কিন্তু উচ্চারণের পার্থক্য বোঝা যাচ্ছে না অতটা। আমরা যখন উচ্চারণ করছি তখন আমাদেরকে ভেবেই কিন্তু উচ্চারণ করতে হবে যে জিহ্বা যেন এইরকম স্থানে স্পর্শ করে, তবেই সেই উচ্চারণটা আসবে। না হলে কিন্তু আমরা বাংলাতে যেরকম বলি যে তালব্য স, মূর্ধস্ব, দন্তস্ব, কিন্তু আসলে আমরা উচ্চারণ করি সেই তালব্য সই উচ্চারণ করি, বাংলাতে আমরা একটা সই উচ্চারণ করি, সেই রকমই হয়ে যাচ্ছে। সেই জন্য এটা অভ্যাস করতে হবে আরো, যাতে 3টি স স স আমরা আলাদা করে উচ্চারণ করতে পারি। ঠিক, আচ্ছা। আচ্ছা, আমরা সংস্কৃত নিয়ে কতদিন পড়ছি? আপনারা যারা আছেন সংস্কৃত কতদিন ধরে পড়ছেন বলুন? 2 আমি বছর। ক্লাস 5 আমি পড়ছি ক্লাস 11, 12 আর কলেজ। ঠিক, কলেজে কতদিন পড়ছেন? 1 বছর। আচ্ছা, মানে মোট 3 বছর পড়া হলো, তাই তো? সংস্কৃতে লেখা হয় নাকি বাংলাতেই লিখতে হয়? সংস্কৃততে লিখতে হয়, কিছু কিছু বাংলাতেও লিখতে হয়, কিছু ঠিক কিছু সংস্কৃততেও লিখতে হয়। ঠিক ঠিক। আচ্ছা, সব 1 বছর পড়েছেন, শুধুমাত্র 1 বছর পড়েছেন এরকম কেউ আছেন? 1 বছরই শুধুমাত্র সংস্কৃতে লিখেছেন? ঠিক, তাহলে সকলেই মোটামুটি সংস্কৃত আমরা জানি, বর্ণমালাও জানি। তবুও আমরা কিভাবে লিখতে হয় আরো একবার আমরা অভ্যাস করব।
আজকে আমরা বর্ণমালার মধ্যে স্বরবর্ণ, শুধুমাত্র স্বরবর্ণ অভ্যাস করব, কিভাবে লিখতে হয়। আপনাদের কাছে নিশ্চয়ই খাতা পেন আছে, আপনারা অভ্যাস করবেন একবার, যদিও আপনারা জানেন তবুও আরেকবার অভ্যাস করবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক, এখানে অ দেওয়া আছে, অ। এখানে উচ্চারণ কেমন হবে? অ, অ নয়। আমরা বাংলাতে যেটা উচ্চারণ করি অ হয়ে যায়, অ নয়, অ। অ, তারই দীর্ঘ হচ্ছে আ, অকারেরই দীর্ঘ হচ্ছে আ। দুটি কিন্তু আলাদা কোনো বর্ণ নয়, একটি বর্ণ, একটা হচ্ছে হ্রস্ব, একটা হচ্ছে দীর্ঘ। যেরকম ই তে আমরা বলি হ্রস্ব ই, আবার দীর্ঘ ই। বর্ণ একটি ই, সেটার হ্রস্ব এবং দীর্ঘ, সেরকমই অ এবং আ হচ্ছে হ্রস্ব আর দীর্ঘ। তো উচ্চারণের সময়ও একটু বেশি সময় নিয়ে দীর্ঘকে উচ্চারণ করতে হবে। আমরম, আমরম বলে দিলে কিন্তু হবে না। আমরম যদি বলে দেন তাহলে উচ্চারণ ঠিক হলো না। আমরম, আটা একটু বেশি সময় ধরে উচ্চারণ করতে হবে। আমরম বলুন সকলে, আনমিউট করে মিউট করেই বলুন। আমি যখন বলছি সকলে মিউট করে অভ্যাস করবে। সৌমপ্রিয়া আনমিউট করে বলুন। আমরম, ঠিক। আশবাহা, অশ্বাহ, পায়েল দে, আপনি বলুন আশবাহা। পায়েল দে আছেন? পায়েল দে। অশ্বাহ আমরম। ঠিক, আশবাহা আমরম, এখানে তালব বসা আছে, আশবাহা। ঠিক। কেমন ভাবে লিখতে হয় দেখুন। অ লেখার সময় বা যে কোনো বর্ণ লেখার সময় প্রথমে আমাদের তিনটে, যখন আমরা প্রথম শুরু করি তখন আমাদের তিনটি লাইন টেনে নিতে হয়। তাহলে আমরা যেটা দাগ টানা খাতায় আমরা লিখেছি, তো সেই রকমই দাগ টানা খাতাতে আমাদের অভ্যাস করলে বোঝা যায়, অভ্যাস ভালো হয়। তো এখানে যদি এরকম তিনটি আমি দাগ টানি, তারপরে যদি আমি অ লিখতে শুরু করি, তাহলে নিয়ম বোঝা যায় যে কিভাবে অ লিখতে হয়। তো এখানে আমরা প্রথমে মাথা থেকে শুরু করব। এই অংশটা আমরা প্রথম লিখব, তারপর মাঝখান থেকে এরকম টেনে, তারপর এখানে সোজা দাগ। এটা হচ্ছে অ লেখার নিয়ম। আর তারপর উপরে মাত্রা। এর মাত্রা পুরো অংশ জুড়ে হয় না, শুধুমাত্র এই অংশটুকুই অর্ধমাত্রার মতো হয়। তাহলে অ লেখার নিয়ম হচ্ছে এখানে মাথার থেকে শুরু করে দুটি গোল, তারপর মাঝখান থেকে একটি দাগ টেনে, তারপর শেষের এরকম লম্বা দাগ, তারপর সেই দাগের উপর মাত্রা। এটা হচ্ছে অ লেখার নিয়ম। অন্যরকম ভাবে লিখলে সেটা ভুল হবে। আ লেখার নিয়ম খুবই সহজ, একটি পরে যদি দাগ টেনে দিই তাহলেই এটা আ হয়ে যায়।
বুঝতে অসুবিধা আছে কারোর? তারপরে দেখুন এখানে ই আছে, ই এর ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে 3টি দাগ টেনে নেব প্রথমে। এখানে ই যদি আমরা লিখতে যাই তাহলে প্রথমেই হচ্ছে আমাদের মাত্রা দিয়ে নিতে হবে। মাত্রার পরে এই নিচের অংশটি উপর থেকে শুরু করতে হবে, একটি ছোট দাগ, তারপর এখানে এইরকম ভাবে একটি গোল, তারপরে এরকম ভাবে একটি গোল, তারপর এইরকম ই। উপর থেকে শুরু করেছি, ছোট দাগ, তারপর এরকম গোল, তারপর এখানে একটি গোল ডান দিক থেকে, তারপর এখানে ছোট্ট মতো একটি গোল করে তারপর নিচে একটু দাগ টেনে দেওয়া। এটা হচ্ছে ই, হ্রস্ব ই। এর মাথাতেই এরকম একটি দাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে দীর্ঘ ই। কারোর বুঝতে অসুবিধা আছে কিভাবে লিখতে হবে? দেখাতে হবে আর একবার, বলুন বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। অসুবিধা নেই। না স্যার, অসুবিধা নেই। ঠিক ঠিক। না স্যার, অসুবিধা নেই। আপনারা জানেন, আপনারা অনেকদিন ধরে সংস্কৃত পড়ছেন, তবুও নিয়ম, সঠিক নিয়ম হচ্ছে এরকম ভাবে লেখা। তারপর উ লেখার নিয়ম হচ্ছে মাত্রা দেওয়া, তারপর যেটা আমরা অয়ের মতো শুরু করেছিলাম, অয়ের মতো শুরু করে এর নিচের অংশটি একটু বড়, এটা হচ্ছে উ। অয়ের ক্ষেত্রে আমরা দুটি গোল করেছিলাম, এখানে হচ্ছে একটি গোল ছোট এবং একটি গোল আর একটু বড়, এটা হয়ে যাবে উ। এটাই যদি আমরা এখান থেকে আরেকটি এরকম দাগ বের করি তাহলে এটা দীর্ঘ উ হয়ে যাবে। উষ্ট্রাহা, এটা হচ্ছে হ্রস্ব উ, আর উষা এটা হচ্ছে দীর্ঘ উ, উষা। তারপরে রি, রি এর ক্ষেত্রে মাত্রা প্রথম, তারপর মাঝে একটি দাগ, তারপর উপর থেকে এরকম একটি ঢেউ, নিচে একটি সোজা দাগ, এই অংশটি সহজ। তারপরে এখানে এরকম একটি গোল করে এরকম ভাবে হচ্ছে রি, এটা হ্রস্ব রি। এর সাথে আরেকটি যদি আমরা এখানে গোল করি অর্ধ গোল, তাহলে এটা হয়ে যাবে দীর্ঘ রি। বোঝা গেছে রি কিভাবে করতে হবে? প্রথমে মাঝের দাগ, তারপর এখানে উপর থেকে একটি ঢেউ, তারপর নিচে একটি সোজা দাগ, তারপর তার পিঠের অংশে উল্টো দিকে এরকম একটি ছোট গোল করে তারপর নিচে একটি অর্ধ গোলাকার অংশ, এটা হচ্ছে ছোট রি বা হ্রস্ব রি। তারপরে আরেকটি গোল যুক্ত করে দিলে এটা হয়ে যায় দীর্ঘ রি। বোঝা যাচ্ছে? বলবেন যদি অসুবিধা হয়, আমি হ্যাঁ, স্যার। আরেকবার দেখাতে পারি। ঠিক। আর লি, লি হচ্ছে ল এর মতোই, আমরা যেটা ল লিখি, ল যেরকম ভাবে আমরা লিখি সেরকম ভাবেই হচ্ছে লি, শুধু নিচে একটি রি যোগ করে দিতে হবে। অনেক সময় আমরা এরকম ভাবে লিখি, এটা ল, তারপরে এখান থেকে একটি অংশ বের করে দিলে এটা হয়ে যায় লি। এইরকম একটা হয়। আর একটা হচ্ছে এখান থেকে নিচে একটি দাগ এরকম টেনে তারপর এখান থেকে এইরকম ভাবে একটা লি হয়। ঠিক আছে? দুটি হচ্ছে প্রয়োগ করতে পারি আমরা, দুই ভাবেই আমরা লিখতে পারি। এই লিটি লেখা হয়, আবার এই লিটাই লেখা হয়। এ, এই অংশটি প্রথমে একটি ছোট দাগ,
তারপর ভেতর দিকে একটু দাগ আসবে, এখানেও এরকম সমান দাগ, একটু বড় ওর তুলনায়, এবং এখান থেকে এইরকম ভাবে আসবে। এখান থেকে এলো দাগটি, তারপরে এরকম ভাবে হয়ে এখানে একটু বাঁকা, এটাও এরকম সমান ভাবে এসে ভেতর দিকে একটু বাঁক। এটারই ওপরে যদি আমরা এরকম ভাবে একটা দাগ দিই, তাহলে এটা হয়ে যাবে ওই। এ এবং ওই, ওই হচ্ছে দীর্ঘ। এ ওই দুটি, এটা দীর্ঘ বর্ণই হয়, এটা হর্ষ হয় না, দুটির উচ্চারণই দীর্ঘ। একটা হচ্ছে এ আর একটা ওই। एकदन्तः ঐশ্বর্যম, ঐশ্বর্যম উচ্চারণ করবেন। আমি যেগুলি উচ্চারণ করছি আপনারা মিউট করে উচ্চারণ করবেন। एकदन्तः, एकदन्तः। আমরা বাংলাতে কিন্তু একদন্ত বললে হবে না, একদন্ত বা যদি তাড়াতাড়ি বলে দিই তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে দীর্ঘ স্বর, সেই জন্য দীর্ঘ সময় ধরে উচ্চারণ করতে হবে। एकदन्तः ঐশ্বর্যম। এরপর আসছে ও এবং ও। অ আমরা লিখতে শিখেছি, অ লেখার পরে আর একটি দাগ দিয়ে এইরকম যদি মাথা থেকে টানি তাহলে এটা ও হবে। অ এর পরে আরেকটি দাগ দিয়ে ওপর থেকে একারের অংশ নিয়ে এলে এটা ও হবে। আর এটা যদি আমরা আরেকটি দিই তাহলে এটা হয়ে যাবে ও। একটা ওম, ও দিয়ে হচ্ছে ওম, আর ও দিয়ে ঔষধম, ঔষধম। কোনো অসুবিধা আছে? কোনো বর্ণ বোঝা যায়নি কিভাবে লিখতে হবে, এরকম জিজ্ঞাসা আছে কারোর? না স্যার, বলুন। বুঝতে পেরেছি। না ঠিক, স্যার, বুঝতে পেরেছি। না স্যার। ঠিক, ঠিক। তারপর হচ্ছে বিসর্গ আর অনুস্বার অথবা চন্দ্রবিন্দু লেখার নিয়ম। এটা যে কোনো বর্ণের পরে এরকম দুটি দাগ দিলে এটা বিসর্গ হয়ে যায়। গোল দিতে পারি অথবা এরকম ভাবে দিতে পারি, ঠিক আছে? তো যে কোনো বর্ণের পরে যদি এরকম দুটি ডট দিই তাহলে সেটা হয়ে যাবে বিসর্গ। আর এটা মাথাতে যদি হয় একটি একটি ডট তাহলে সেটা হবে অনুস্বার। আর চন্দ্রবিন্দু, আমরা জানি চন্দ্রবিন্দু বাংলার মতোই এরকম ভাবে, এটাও হচ্ছে কোনো বর্ণের ওপরে হয়, যে এরকম অনুস্বার সেই রকম সেই তার স্থানেই হচ্ছে এটা হয়, একই জায়গা। কোনো বুঝতে অসুবিধা আছে? স্বরবর্ণ কিভাবে লিখতে হবে? না স্যার। না ঠিক, স্যার। না স্যার। ঠিক। আরেকবার দেখে নিন। এটা ও ছিল, ও, তারপরে ও, অ লিখে তারপরে শেষের আরেকটি দাগ দিয়ে ওপর থেকে আরেকটি একার দাগ দিলে সেটা ও হবে। আর দুটি দাগ দিলে সেটা হয়ে যাবে ও। এ, এ ঐ, এ ঐ। দৃ, রি, উ, উ, ই, ই, আ, আ। এইরকম যেরকম এখানে অ দিয়ে অশ্বাহা বলা আছে, এরকম কেউ শব্দ বলবেন? কে বলবেন? কে বলবেন? অন্য শব্দ বলুন অ দিয়ে। অশ্বাহা যেরকম হয়েছে এরকম অন্য শব্দ বলুন। অর্থঃ। অর্থহা, ঠিক। আর কেউ বলবেন অন্য শব্দ? আ দিয়ে বলুন আম্রম,
এটা ছাড়া অন্য আর কি শব্দ আছে? আরণ্যক। আরণ্যক। আরণ্যক বললে এটা কিন্তু শব্দ পূর্ণ হলো না, তাই না? কোনো বিভক্তি ছাড়া শব্দ হয় না। আরণ্যক এটা প্রাতিপদিক হয়ে গেল। বিভক্তি বসানো মানে বিসর্গ হবে অথবা ময় হসন্ত হবে, এরকম পরিবর্তন হবে, তাহলে আরণ্যকম বলতে পারি। আম্রম। আমরম তো এখানে বলা আছে, আমি অন্য জিজ্ঞাসা করছি। আশ্রম। ঠিক, আশ্রমহা বিসর্গ সহকারে বলতে হবে, আশ্রমহা। ঠিক, তারপর আশ্রমঃ। ই দিয়ে ইন্দ্রাণী, এটা একটা নাম হলো। আর কি হতে পারে ই দিয়ে? ইন্দ্রাণী এটা একটা নাম হলো, আর কিছু নাম মনে পড়ছে ই দিয়ে? ইন্দ্রহ। ইন্দ্রহা, ঠিক, ইন্দ্রহা। আর দীর্ঘ ই দিয়ে? ঈশ্বর। ঈশ্বরা এরকম নয়, বিসর্গের উচ্চারণ কেমন হবে? বিসর্গের উচ্চারণ ঈশ্বরः। ঠিক, হা, ঈশ্বরহা, ঈশ্বরহা। তারপর উ দিয়ে উষ্ট্রহা, উষ্ট্রহা মানে হচ্ছে উট, উষ্ট্রহা মানে হচ্ছে উট, উষ্ট্রহা। তো হ্রস্ব উ দিয়ে কোনো মনে পড়ছে কিছু শব্দ? হ্রস্ব উ দিয়ে কোনো শব্দ মনে পড়ছে? কেউ বলবেন? উপেক্ষাহ। তাহা। কি বললেন? উপেক্ষাহ। উপেক্ষা, তাই তো? হ্যাঁ। উপেক্ষা, উপেক্ষা এটা ঠিক হচ্ছে না, বিসর্গ হবে না, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, আকার হবে, উপেক্ষা। ঠিক, উষা এটা দীর্ঘ উ। উৎসব। উৎসব। উৎসবः তো হতে পারে, বা উৎসব। ঠিক, উৎসাবাহা হবে, সেটা হ্রস্ব উ, উৎসাবাহা। ঠিক, এখানে উষা দীর্ঘ উ আছে, দীর্ঘ উ দিয়ে শব্দ খুব কম থাকে। রি, রি দিয়ে ঋষিহি, হ্রস্ব রি দিয়ে ঋষিহি। দীর্ঘ রি দিয়েও শব্দ খুব কম আছে, বা নেই বললেই চলে। ঋষিহি এটা হচ্ছে হ্রস্ব রি দিয়ে। হ্রস্ব রি দিয়ে আর কিছু মনে পড়ছে কারোর? ঋষভ। বেদ। বলুন আরেকবার। বেদ। ঠিক, ঋগ্বেদঃ। ঋগ্বেদ নয়, বেদঃ, বিসর্গের উচ্চারণ করতে হবে। ঠিক, বিসর্গের উচ্চারণ কিরকম হবে? হকারের মতো, সেই জন্য অর্ধেক বলে থেমে গেলে হবে না, ঋগ্বেদঃ এরকম বলতে হবে। আর কেউ বলবেন কিছু রি দিয়ে কোনো শব্দ? ঋষিঃ। ঋষিহি তো এখানে বলাই আছে, ঋষিহি নিচে নিচে লেখা আছে, দেখা যাচ্ছে? ঋত্বিকः। ঠিক, ঋত্বিকः। ঋতুঃ। ঋতুঃ, ঠিক, ঋতুঃ। ঋষভः। আর একবার বলুন। ঋষভः। ঋষভः। হ্যাঁ। বহু বচনে, ঋষি শব্দের বহু বচন হচ্ছে ঋষভः, অনেকগুলি ঋষি। ঠিক, নৃ, নৃ দিয়ে কোনো শব্দ নেই। এ দিয়ে একদন্তঃ, আর কোনো মনে পড়ছে কিছু? ঐরাবতः। সেটা তো ওই দিয়ে হয়ে গেল। না, ওই হয়ে গেল ওটা। এ দিয়ে কি হবে? একঃ মানব। একমৎসঃ। একঃ, ঠিক, একঃ মৎস্যঃ অথবা একঃ মানবঃ। ঠিক, তারপর ও দিয়ে ওম, এটা একটা শব্দ হলো, আর কিছু শব্দ ও দিয়ে? ওষ্ঠः। আরেকবার বলুন। ওষ্ঠः। সেটা দীর্ঘ, দীর্ঘ নয়, সেটা ও হয়ে যাচ্ছে, ওষ্ঠঃ,
ঔষ্ঠ্যः। ও দিয়ে কি হবে? ও দিয়ে ओमकारकः ওমকারः। ঠিক, ওমকারः। ঠিক, বিসর্গের উচ্চারণ তো আপনারা জানেন, রামः, শ্যামः ইত্যাদি। তারপর অনুস্বার থাকবে এরকম কোন শব্দ বলুন। অনুস্বার অথবা ময় হসন্ত। ময় হসন্তের উচ্চারণও অনুস্বারের মতোই হয়। ফলম। ফলম। ঠিক। नरम নরম, এটা হচ্ছে দ্বিতীয়াতে, নর শব্দের দ্বিতীয়া। তারপর এখানে হচ্ছে কিভাবে নাম বলতে হয়, পরিচয় কিভাবে বলতে হয় আপনারা জানেন, তাই না? জানেন তো? है सर ঠিক ঠিক, আপনারা জানেন। তো এখানে দেখুন কিছু কিছু শব্দের নিয়ম আছে, যে আমরা যখন নাম বলবো, যদি অকারান্ত নাম হয়, শেষে যদি অকার থাকে, তাহলে অকারের পরে বিসর্গ হবে। রামঃ, শ্যামঃ, ভরতঃ, অজয়ঃ। এখানে শেষে অকার আছে। রাম, এখানে কিন্তু ময়ে হসন্ত নেই, সেই জন্য এখানে অকার আছে, তাহলে রামঃ হয়েছে। কিন্তু যদি লতা শব্দ দেখি, সেটাতে কিন্তু বিসর্গ হবে না, কারণ এটা হচ্ছে দীর্ঘ। লতা, আকার আছে। তো যখন আমরা নাম বলবো, যে আমার নাম এই, তখন এই নিয়মটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি অকার থাকে শেষে, তাহলে বিসর্গ হবে, আর যদি আকার থাকে তাহলে বিসর্গ হবে না। ঠিক সেই রকমই যদি হ্রস্ব ইকার থাকে তাহলে বিসর্গ হবে, আর যদি দীর্ঘ ইকার থাকে তাহলে বিসর্গ হবে না। আর অন্যান্য যে কোনো বর্ণ থাক না কেন, তাতে বিসর্গ হবে না। ঠিক আছে, নিয়ম বোঝা গেছে? है কারোর सर অসুবিধা থাকলে বলবেন? ঠিক এইরকম জিজ্ঞাসা করতে হবে, যদি বোঝা না যায় তাহলে জিজ্ঞাসা করতে হবে। নিয়ম হচ্ছে, যদি হ্রস্ব বর্ণ থাকে, হ্রস্ব বর্ণ কি কি কে বলবেন? একজন হাত তুলুন। সানন্দা বলুন। অ হর্ষই হর্ষ আর হর্ষ রি? হ্যাঁ রি আর রি? এ লিও হ্যাঁ রি লি এ এ নয়, এ, ও, এগুলি কিন্তু হ্রস্ব নয়, সেগুলি হচ্ছে দীর্ঘ। সবসময় জন্য ওগুলি দীর্ঘই হয়। ঠিক আছে? এ, ও, এই, ও, এগুলি হচ্ছে দীর্ঘ। বাকি হচ্ছে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, হ্রস্ব রি আর লি, এইগুলি হচ্ছে হ্রস্ব। তাহলে এইগুলি যখন নামের শেষে থাকবে, তখন হচ্ছে বিসর্গ হবে, আর যখন দীর্ঘ থাকবে তখন বিসর্গ হবে না। ঠিক আছে, বোঝা গেছে? কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন? আর একবার বলতে হবে। হ্যাঁ স্যার, আরেকবার একটু বলুন। ঠিক, ভালো করে শুনুন। যদি শেষে হ্রস্ব বর্ণ থাকে তাহলে বিসর্গ হবে। যদি দীর্ঘ বর্ণ থাকে, দীর্ঘ স্বরবর্ণ থাকে, তাহলে বিসর্গ হবে না। যেমন রামঃ, এখানে শেষে অকার আছে, রয়ের পরে আ, তারপরে ম, তারপরে অ, তাহলে শেষে কি আছে? অ আছে। সমপ্রিয়া, কি আছে শেষে? অ। অ আছে। তাহলে এখানে কি হবে? বিসর্গ হবে কি হবে না? হবে। হবে। ঠিক, যখন আমরা নাম বলছি, যে আমার নাম রাম, যদি আমরা বলি সংস্কৃতে যদি বলি, তাহলে কি হবে? মম নাম রামঃ। ঠিক আছে, এখানে বিসর্গ হবে। আর যদি লতা শব্দ নিই, তাহলে শেষে আকার থাকে,
লতা শব্দের শেষে আকার আছে মানে দীর্ঘ আছে, দীর্ঘ যদি থাকে তাহলে সেখানে বিসর্গ হবে না, তখন বলতে হবে মম নাম লতা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক ঠিক। তাহলে সকলে নিজের নিজের নাম বলে ফেলুন। কে বলবেন প্রথম? হাত তুলুন। সানন্দা প্রথম। নমস্কারः মম নাম সানন্দা সরকারः। ঠিক, মম নাম সানন্দা সরকারः। ঠিক। সোমপ্রিয়া। मम नाम सोमुप्रिया चैटर्जी। ঠিক, সোমপ্রিয়া আকার আছে তাই না? সোমপ্রিয়া এখানে हाँ सर। দীর্ঘ, সেই জন্য দীর্ঘ উচ্চারণটা ঠিক করতে হবে। সোমপ্রিয়া চ্যাটার্জি। ঠিক আছে। अच्छा सर। পায়েল দে বলুন। তোর নামটা বল, তারপর আমি বলবো। পায়েল দে নমস্কার বলুন। স্যার, মম নাম পায়েল দে। ঠিক, মম পায়েল নাম পায়েল বললে তো হবে না, পায়েল এখানে লয়ে হসন্ত নেই তাই না? মম নাম পাহেলহ দে। না, না মহা হবে না, এখানে লেখা আছে দেখুন মম নাম, এখানে কোনো বিসর্গ নেই। যেখানে বিসর্গ হবে সেটা হচ্ছে নামে বিসর্গ হবে যদি হ্রস্ব থাকে, কিন্তু যদি একসাথে বলি যে পায়েলা দে তাহলে এখানে বিসর্গ হবে না। আরেকবার বলুন। মম নাম পায়েল দে। ঠিক, শুধুমাত্র পায়েল এইটুকু যদি বলেন পায়েল, এখানে লয়ে হসন্ত নেই সেজন্য পায়েলাহা এরকম বলতে হবে। দে অংশটা যদি বাদ দেন তাহলে হবে মম নাম পায়েলাহা। ঠিক আছে। মম নাম পায়েলহ। ঠিক। তারপর কে বলবেন? মম নাম অর্ণবী রায়ঃ। ঠিক, অর্ণবী রায়হা। ঠিক। স্নেহা বলুন। মম স্নেহা নাম বলেছেন, সুচিস্মিতা মণ্ডলঃ। আর একবার বলুন। মম নাম সুচিস্মিতা মণ্ডলঃ। ঠিক, মম নাম সুচিস্মিতা মণ্ডলঃ। স্নেহা, স্নেহা কে আছেন? মম নাম স্নেহা বাঁকः। ঠিক, মম নাম স্নেহা বাঁকः। ঠিক। তারপর मम नाम नेहा मण्डलः। ঠিক, মম নাম নেহা মণ্ডলः। প্রীতি। মম নাম প্রীতিः দাসः। ঠিক, প্রীতিহি দাসঃ এরকম আলাদাভাবে বলার দরকার নেই, একসাথে প্রীতি আর দাস মানে পদবী এবং নাম একসাথে যোগ করে শেষে বিসর্গ বললেই হবে, প্রীতি দাসঃ। ঠিক আছে। মম নাম প্রীতি দাসः। ঠিক। আর যদি শুধুমাত্র নাম বলতে হয় তখন বলতে হবে মম নাম প্রীতিহি। ঠিক আছে। ঠিক, কিন্তু প্রি এই অংশটাতে দীর্ঘ আছে তাই না? প্রীতি, তাহলে এখানে দীর্ঘ উচ্চারণ করতে হবে, পয়ের রফলা দীর্ঘই আছে সেই জন্য দীর্ঘি উচ্চারণ করতে হবে, প্রীতিহি। মম নাম প্রীতিহি অথবা মম নাম প্রীতি দাসঃ। বলুন একবার। মম নাম প্রীতি দাসः। প্রীতি দাসः। ঠিক ঠিক ঠিক। প্রিয়া। মম নাম প্রিয়া দাসः। গুড। তারপর দীপ্তি। मम नाम दीप्तिः सिंह। ঠিক, এরকম নয়,
দীপ্তিহি এখানে মাঝে বিসর্গ হয়ে গেল। আমি বলেছিলাম নাম এবং পদবী একসাথে বলে তারপর শেষে যদি বিসর্গ হয় তাহলে বসাবেন, না হলে বলার দরকার নেই। তাহলে কি হবে দীপ্তি? মম নাম দীপ্তি সিং। আচ্ছা, সিংহ তাই তো, নাকি শুধু সিং? শুধু সিং। আচ্ছা, তাহলে এখানে বিসর্গ দেওয়ার দরকার নেই, হসন্ত দিতে হবে। সিম, তাই তো, ময় হসন্ত অথবা অনুস্বার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে কি আমার নামের পরে কোনো বিসর্গ বলতে হবে না? নাম শুধুমাত্র যদি নাম বলা হয় তাহলে তখন বলা যেতে পারে দীপ্তিহি, মম নাম দীপ্তিহি, এইটুকু অংশ বললে তখন বিসর্গ হবে, যেহেতু দীপ্তি নামে হ্রস্ব ইকার আছে শেষে। কিন্তু আচ্ছা স্যার। সিং, সিং এটাতে শেষে কিন্তু কোনো স্বরবর্ণই নেই, তাই না? হ্যাঁ সেই জন্য এখানে বিসর্গ হবে না। ঠিক আছে স্যার। তারপর বাকি কে বলেননি? সোনালী নাথ। স্যার আমরা একটা ফোন থেকে 3 জনে জয়েন করেছি, তো আমি বলেছি আর বাকি 2 জন বলবে। আচ্ছা, পায়েল দে। স্যার বলবো? হ্যাঁ বলুন। मम नाम अदिति ব্যানার্জিः। मम नाम अदितिः। ঠিক, মম নাম আদিতিহি, এটা একরকম হতে পারে। আর দ্বিতীয়ত এরকম হতে পারে মম নাম আদিতি ব্যানার্জি, তখন বিসর্গ হবে না কোথাও। ঠিক আছে। হুম। ওকে। আর একজন কে আছেন? মম নাম সুভদ্রা প্রামাণিক। এখানে কি হবে? বিসর্গ হবে কি হবে না? হবে না, হবে না। কেন হবে না? হবে প্রামাণিক, প্রামাণিকঃ, তাই না? হ্যাঁ অ এর পরে অ আছে, হবে। প্রামাণিকঃ। বলুন মম আরেকবার। নাম মম নাম সুভদ্রা প্রামাণিকঃ। ঠিক ঠিক, আমরা বাংলাতে এইরকম উচ্চারণ করে থাকি, যেখানে অ আছে সেখানে আমরা সেটা বাদ দিয়ে উচ্চারণ করে থাকি, কিন্তু সেটা তো নয়। আমরা যদি ভাঙি, ব্যাকরণ ভাবে যদি ভাঙি, যদি বর্ণগুলিকে আলাদা করি, তাহলে দেখতে পাবো সেখানেও অকার অথবা স্বরবর্ণ আছে। সেই জন্য সংস্কৃতের মতো করে ভেবে তারপরে আমাদের বলতে হবে। আচ্ছা, আর কে বাদ আছেন? সোনালী নাথ। প্রশ্ন ছিল। আগে সকলের বলা হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন নেব। মম নাম সোনালী নাথः। ঠিক, মম নাম সোনালী নাথः। ঠিক। মঞ্জু। মম নাম মঞ্জু গায়নঃ। ঠিক। ফুলমণি। मम नाम मणिदीपा पाजा। ফুলমণি। মম নাম ফুলমণি সবরহ। ঠিক। এর আগে কে বলছিলেন? অনেকটা শুনতে পাইনি। मम नाम मणिदीपा पाजा। ঠিক, মণিদীপা পাজা, এখানে বিসর্গ হবে না। ঠিক। আর কেউ বাকি আছেন? মম নাম অন্তিভা দাসঃ। অন্তিভা অথবা অন্তিমা? অন্তিভা। আচ্ছা, অন্তিভা দাসঃ, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। শ্রেয়সী। শ্রেয়সী শোনা যাচ্ছে না কিছু? ঠিক, মম নাম শ্রেয়সী মণ্ডলঃ। প্রিয়া পাল। মম নাম মৌসুমী পালः। আচ্ছা, মৌসুমী পালঃ। ঠিক। আর কেউ বাকি আছেন?
সকলে मम বলেছেন नाम अंकिता पात्रः মম নাম অঙ্কিতা পাত্রः। हम्म আর কেউ বাকি আছেন? মম নাম অনামিকা মণ্ডলः। মম নাম অনামিকা মণ্ডলः। ঠিক, বলুন যারা বাকি আছেন একে একে বলুন। বলা হয়ে গেছে সকলের? তো বাকি নেই? ঠিক আছে, তাহলে কি প্রশ্ন ছিল কার? সানন্দা। স্যার আমি প্রশ্ন করছিলাম, আমার যেমন এক বান্ধবীর নাম মঞ্জু গায়নহ, মানে ও আপনি বললেন যে মাঝখানে বিসর্গ না দিয়ে শেষে বিসর্গ দিতে, তো সেক্ষেত্রে কি এক মাত্রায় নামটা লিখে তারপরে বিসর্গ দিতে হবে? ঠিক, একমাত্রায় লেখার জন্যই সেখানে মাঝে বিসর্গ হবে না। ঠিক আছে, একমাত্রাতে যদি আমরা না লিখি তখন কিন্তু বিসর্গ দিতে হবে। ঠিক আছে স্যার। ঠিক, আলাদা শব্দ হলে সেখানে বিভক্তি যোগ করতে হয়। আমরা বিভক্তি জানি, কারক বিভক্তি, এটা আমরা জানি। তো সেই রকম আলাদা যদি শব্দ হয় তাহলে তাতে কারক বিভক্তি ইত্যাদি নিয়ম আসে, সেই হিসাবে বিসর্গ অথবা অনুস্বার কিছু একটা হবে। কিন্তু যদি আমরা একমাত্রাতে লিখি তাহলে সেটা শেষে গিয়ে হবে, মাঝে কিছু হবে না। একটা শব্দ হয়ে যাচ্ছে, সেই জন্য একটা শব্দের একটাই বিভক্তি। বোঝা গেছে? তাহলে কারো কোনো প্রশ্ন আছে বাকিদের? কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন আপনি। প্রীতি কিছু বলছেন, হাত তুলেছেন? না স্যার, ওটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা ঠিক। তারপরে দেখুন লেখা আছে এখানে ভবত্যাহ নাম কিম। যখন আমরা জিজ্ঞাসা করব, কাউকে যখন জিজ্ঞাসা করব যে আপনার নাম কি, তখন কিভাবে জিজ্ঞাসা করব? আমার নাম তো বললাম, একজনকে আমার পরিচয় দিলাম, কিন্তু অন্যের যখন পরিচয় জানতে চাইবো তখন কিভাবে জানবো? তখন বলতে হবে ভবত্যাহ নাম কিম। যদি যাকে জিজ্ঞাসা করছি উনি যদি একজন মহিলা হন তাহলে বলতে হবে ভবত্যাহ নাম। আর যদি উনি একজন পুরুষ হন তাহলে বলতে হবে ভবতঃ নাম। উচ্চারণটা ভালো করে করতে হবে, না হলে কিন্তু বাংলা হয়ে যাবে, সংস্কৃত হবে না। ভবত্যাহ, ভবত্যাহ নাম কিম। আর একটা হচ্ছে ভবতঃ নাম কিম। ভবতঃ, ভবত্যাহ। ভবত্যাহ বলবো যখন একজন মহিলা হবে। যিনি জিজ্ঞাসা করছেন ওনার মহিলা বা পুরুষ হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি মহিলা কি পুরুষ সেটা আমাদেরকে বিচার করতে হবে। ঠিক আছে, তো আমি যাকে জিজ্ঞাসা করছি উনি যদি মহিলা হন তাহলে আমি বলবো ভবত্যাহ, আর যদি উনি পুরুষ হন তাহলে বলবো ভবতঃ। নাম কিম এই অংশটা কিন্তু একই থাকবে, এখানে কোনো বিসর্গ হবে না, কোনো কিছু পাল্টাবে না, এটা এই অংশটা একই থাকবে। নাম কি, আপনার নাম কি। বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন আছে? বুঝতে কিছু অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক, তাহলে সোনালী নাথ সানন্দা সরকারকে জিজ্ঞাসা করবেন, সানন্দা সরকার উত্তর দেবেন। ভবত্যাহ নাম কিম? মম নাম সানন্দা সরকারः। ঠিক, সানন্দা সরকার প্রীতি দাসকে জিজ্ঞাসা করুন, প্রীতি দাস উত্তর দেবেন। ভবত্যাহ নাম কিম? মম নাম প্রীতি দাসः। প্রীতি দাস অনামিকা মণ্ডলকে জিজ্ঞাসা করুন, অনামিকা উত্তর দেবেন। ভবত্যাহ নাম কিম? মম নাম অনামিকা মণ্ডলः।
ঠিক। অনামিকা প্রীতি দাসকে জিজ্ঞাসা করুন। भवत्याः नाम किम्? मम नाम प्रीतिदासः। ঠিক, এইরকম ভাবেই হচ্ছে চলবে। এবার আমাকে কেউ একজন জিজ্ঞাসা করুন। भवतः नाम किम्? नाम ঠিক, মম নাম বুদ্ধদেবः। ভবত্যাः নাম কিম? मम नाम स्नेहा बांकः। ঠিক, তাহলে বোঝা গেছে ভবতः কখন বলতে হবে আর ভবত্যাः কখন বলতে হবে। বোঝা গেছে, কোনো সংশয় নেই। না স্যার। ঠিক, তাহলে আজকে আমাদের প্রথম দিন ক্লাস, সেই জন্য আমরা একটু কম বিষয় পড়লাম। আমরা একটু বেশি সময় ধরে আরো বেশি বিষয় আমরা পড়ব, জানবো। আজকে স্যার বলার বিষয় কম হয়েছে। কিছু শুনতে পেলাম না। হুম, আমি বললাম যে আজকে আমাদের প্রথম ক্লাস, সেই জন্য বলার বিষয় খুবই কম ছিল। এই অংশটি শুধুমাত্র বলার, বাকি হচ্ছে আমরা অ আ ইত্যাদি স্বরবর্ণ পড়েছি, কিভাবে লিখতে হবে, আর একটা মন্ত্র পড়েছি আমরা, বৈদিক মন্ত্র। আর একটি আমরা বৈদিক মন্ত্র পড়তে পারি, কিন্তু সময় বেশি নেই, মাত্র 5 মিনিট বাকি আছে। সময়ে শুরু হবে এবং সময়ে শেষ হবে, সেই হিসাবে আর 5 মিনিট বাকি আছে। তো দেখি আরেকটি মন্ত্র আমরা দেখে নিই। দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের যে কেন উপনিষদ আছে, সেখানে এই মন্ত্র, এই শান্তি মন্ত্রটি আছে কেন উপনিষদে। তো আমার শুনে শুনে আপনারা মিউট করে বলবেন, ঠিক আছে? আপনারা মিউট করে বলবেন। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি। বলুন, আপনারা মিউট করেই একজন আনমিউট করুন, কেউ একজন আনমিউট করুন। কে করবেন? কে করবেন? আনমিউট কে করবেন? নাম বলুন। স্যার সানন্দা সরকার। সানন্দা, আপনি তাহলে আনমিউট করে বলুন, বাকিরা মিউট করে বলবেন। ও যেখানে কমা আছে সেখানে আমি থামবো। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি। বলুন। वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो वाक् प्राणश्चक्षुश्चोस्त्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम्। বলুন। सर्वं ब्रह्मोपनिषदम्। না, হলো না। सर्वं ब्रह्मोपनिषदम्। सर्वं ब्रह्मोपनिषदम्। माहं ब्रह्म निराकुर्याम्। माहं ब्रह्म निराकुर्याम्। मामा ब्रह्म निराकरोत्। मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु। अनिराकरणमस्त्वनिराकरणमस्तु
নিরাকরণমো মেস্তু। ঠিক, এখানে অনিরাকরণমস্তু, অনিরাকরণম মে অস্তু, এখানে সন্ধি করে ওখানে ব হয়ে গেছে। ওখানে ছিল অস্তু, তারপরে অনিরাকরণম, মস্তু অনিরাকরণম ছিল, সেটা সন্ধি করে ওখানে ব হয়েছে। অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু, বলুন। অনিরাকরণমস্তু নিরাকরণমেস্তু। তদাত্মনি নিরতে, তদাত্মনি নিরতে। ইয়া উপনিষৎসু ধর্মাস, সতে থামবেন। ইয়া উপনিষৎস্তু ধর্মাস্তে। ঠিক, এখানে সতে থামতে হবে, ধর্মাস, ঠিক আছে, তারপরে আমরা ওটা অংশটা পরে পড়বো। ইয়া উপনিষৎসু ধর্মাস, ইয়া উপনিষৎস্তু ধর্মাস। ते मयि सन्तु, ते मयि सन्तु, তে ময়ি সন্তু। দুইবার আছে। তে ময়ি সন্তু, তে ময়ি সন্তু। ঠিক। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক, তো এখানে উচ্চারণ যখন করবেন, আজকে যেই অংশগুলি শেখানো হয়েছে উচ্চারণের, সেগুলি আপনারা ফলো করবেন। ঠিক, আজকের জন্য এইটুকুই ক্লাস রইলো। পরের দিন আমরা আবার